প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্যশিল্প প্রদর্শনী চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৪৫ থাকছে গৌতম মণ্ডলের প্রযোজনায় অনুষ্ঠান অন্যরকম গল্প। রাত ৮টা ২০ থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত ৯টা ৩০ থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। একটা মেয়ের ভালোবাসা এই শহরে যাযাবরের মতো ঘুরে বেড়াইতেছে। আমার বাড়ি তো কত জায়গা, অথচ আমি ঢাকা শহরে নিজের বউরে নিয়ে ছোট্ট একটা ঘরের মধ্যে থাকি। ওরা আরামে খেতের দানে ভাত খেতেছে, পুকুরে বড় বড় মাছ খাইতেছে, আর আমি বাদাম ভিজা খাইতেছি। বাবা, একটা কথা বলবো? কোনো কথা হবে না। জাহিদ এখান থেকে চলে যাবার আগে মিন্টু এখান থেকে চলে যাবে, এটাই ফাইনাল কথা। আচ্ছা বাবা, তুমি কি করে বুঝতে পারলে যে আমি মিন্টু ভাইয়ের কথাই বলবো তোমাকে? যেহেতু আমি তোমার বাবা, তুমি যেহেতু বুঝতে পারো ওই ঘর থেকে যে আমার টাকা লাগবে, ঠিক সেই রকম আমিও বুঝতে পারি যে তুমি এখন কি কথা বলবে। এর সমস্ত কোনো কথাই আর হবে না। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী মহিন খান। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন বলেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো লাগছে আপনাকে পেয়ে। এখন তো অনেক কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু এত ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, এবং নিজের বাড়ির মানুষ যখন আপনারা আসেন তখন ভীষণ ভালো লাগা কাজ করে। না, এটা সত্যি। এনটিভি দিয়েই আমাদের শুরু। আমরা এখান থেকেই, এখানকারই ছেলে মেয়ে, আমরা বলি এই পরিবারের সদস্য, এবং এনটিভির সঙ্গে এই হৃদ্রতা সবসময় আছে। গান নিয়ে ব্যস্ততা কেমন চলছে এখন? গান নিয়ে রিসেন্ট রিলিজ হলো ময়ূরাক্ষী চলচ্চিত্রের টাইটেল সং বেইমান পাখিটা গাইলাম, সুসঙ্গীত আয়োজনে ছিলাম। বন্ধু রাশিদ পলাশের প্রযোজনায় সিনেমাটি এলো, ভাল লাগছে। এই তো গান নিয়ে কাজ, রীতিমতো সিনেমাটা নিয়ে একটু ব্যস্ততা। চলচ্চিত্রের গান নিয়ে এখন বেশি কাজ করা হচ্ছে আপনার, বা সুর সঙ্গীত বা নিজে গান গাওয়া, সেই বিষয়টা নিয়ে একটু বেশি ব্যস্ত বা মনোযোগ দিচ্ছে? মোটামুটি দুই দিকেই কাজ করছি। মানে এটা কি এরকম কি যে পরিকল্পনা করে কাজটা করা হচ্ছে, যে এখন একটু মৌলিক গান থেকে নিজেকে একটু আলাদা করে তারপর চলচ্চিত্র নিয়ে ভাবা হচ্ছে, বা সেটার প্লেব্যাকের কাজগুলো করা হচ্ছে, সুর সঙ্গীতের, এটা কি পরিকল্পনার ভেতরে ছিল? আমি খুব ডেকোরেটেড মানুষের কাছে কাজ শিখছি। তার মধ্যে বলবো ওয়ান অফ দ্য ফেমাস বাংলাদেশের লিজেন্ড শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী দাদা ভাই। ওনার কাছে দেখেছি উনি গুছিয়ে কাজ করা। একটা সিনেমার হিরো হিরোইন, কণ্ঠশিল্পী যারা থাকেন, যারা কাজ করেন, যন্ত্রশিল্পী যারা থাকেন, প্রত্যেককে না সমন্বয় করে একটা সিনেমার কাজে এগোতেন। তো আমি যেহেতু গান করি, এটা আমার প্রফেশন, মিউজিক করছি, এটা আমার প্রফেশন। তো গান করতে গিয়ে সিনেমায় তো গাওয়া হচ্ছে। এই যে এনটিভির সামনে প্রায় গত 17 বছরের পথ চলা, 1-2 দিন না, কিন্তু প্রায় 17টা বছর চলছে। এবং দেখতে দেখতেই মনে হলো 17 বছর চলে গেল, তাই না? আসলেই তাই। অনেক কিছু মনে হয় যে আসলে ওই যে বলে না, ভালো সময়গুলো মানুষের একটু খুব দ্রুত চলে যায়। তো এনটিভির সঙ্গে এই পথ চলা থেকে যখন আমরা আসলে গানের দিকে আসলাম, গানটাকে জাজ করা শুরু করলাম, এই গুণী মানুষগুলোর কাছে কাজ শিখলাম। আমাদের পার্থ বড়ুয়া, বাপ্পাদা, বেশ কিছু মানুষের মানে খুব সঙ্গে কাজ করা শুরু। তো এই কাজের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যদি প্যাকেজলি সবাই মিলে বসে একটা কাজ হয় না, টিম ওয়ার্ক যেটা বলা হয়, ডিরেক্টর মানে আর মানে অন্যান্য আর্টিস্ট যারা সিনেমাতে আমরা নায়ক নায়িকা যাদেরকে বলি বা অভিনয় শিল্পী যাদেরকে বলি, তারা বসে
যেমন ময়ূরাক্ষী করতে গিয়ে আমারও এক্সপিরিয়েন্স যে সবাই মিলে বসে কাজ করা, ভাই এই সিকুয়েলি এই গানটা যাবে, এই ধরনের একটা কাজ হবে, তো একটা মাথায় থাকে, একটা স্টোরি মাথায় থাকলে একজন মিউজিক ডিরেক্টরের কাজ করতে সুবিধা হয়। সেক্ষেত্রে হঠাৎ করে একটা অভিনয়ের কাজ করা হলো, তো এই পাশাপাশি কাজগুলোকে নিয়ে আমার দিকপাল হচ্ছে যে আমি একটা জায়গায় যেতে চাই যে আমার যে কাজগুলো আমি করেছি সেটা যেন মানুষ শোনেন, মানুষ দেখেন। তো আমার কাজগুলোর ধারাটা এরকম, আমি টুকটুক করে যে কাজ করেছি, রঙ্গন মিউজিক থেকে প্রায় 200 গানের সম্ভার, এপার বাংলা ওপার বাংলার 159 জন শিল্পী গান গেয়েছেন আমার সুর সঙ্গীত আয়োজনে। এটা আস্তে আস্তে রিলিজ হচ্ছে। সার্থকতাটা হচ্ছে যে গানের পরিকল্পনাটা আগে থেকে পরিকল্পিতই ছিল। এই যে এনটিভি পরিবার জাতীয় পুরস্কার এলো যখন, তখনও প্রথম এনটিভির কাছ থেকেই ডাক পেয়েছি, এনটিভি আমার কাছে গল্প শুনেছেন। তো এনটিভির কাছে গল্পগুলো আসলে যদি কেউ রিব্যাক করে তাহলে পুরোটা একটা গল্পের মতোই মনে হবে। মানে ঘরে ফিরে গল্পগুলো বলা বিষয়টা অনেকটা আসলেই তাই। তো আমার গানের পথ চলাটা হচ্ছে যে আমি চলে যেতে চাই একটা ভালো দিক নির্দেশনায়, বাংলাদেশের বাংলা গান নিয়ে। এটা হচ্ছে আমার নিজের চাওয়া, নিজের কাছে নিজের লক্ষ্য। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের কথা বলছিলেন, এই পুরস্কার কি দায়বদ্ধতার জায়গাটা বেশি তৈরি করেছে বা দায়িত্ববোধের জায়গাটা আরো বেশি তৈরি করেছে? নিজের সাথে নিজের যে চ্যালেঞ্জ বা ভালো কাজ করার যে একটা প্রবণতা, সেই দায় তৈরিতে কি আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছে কিনা? মাত্রাটা যোগ করেছে। আমার কাছে মনে হয় যে যারা পেয়েছেন বা যারা ভবিষ্যতে পাবেন প্রত্যেকে দায়িত্বর জায়গা থেকেই কাজ করছেন, এবং এই কাজ করার ক্ষেত্রেই উনি ওনার জায়গার অবস্থানটা তৈরি করেছেন। তারপরে যে বলে না একটা পজিশন আসার পরে সেটাকে ধরে রাখা, এই ধরে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এক নিমিষে একটা জায়গায় থাকা, সেই জায়গার ফ্লোটা রাখা, এটা কিন্তু খুব টাফ। মানে কাউকে যদি দৌড়াতে দেয়া যায় যে আপনি 100 মিটার ঘুরে ঘুরে খালি দৌড়ান, ঠিক আছে, তো এই দৌড়ানোটার মধ্যে একটা শান্তি আছে যে আমি যদি ফার্স্ট হই, পরের বার যদি আবার সময় বেশি লাগে নাকি একটু কম সময়ে পার হবে, এই যে নিজের মধ্যে নিজের একটা চ্যালেঞ্জ, প্রত্যাশার যে জায়গাটা সেটাও কিন্তু বেড়ে যায় যে আমাকে ওই স্ট্যান্ডার্ড বা ওই স্ট্যান্ডার্ডের থেকে বেশি ভালো কাজ করতে হবে। রাইট। সেটা কি এই প্রেশারটা কি ফিল করেন? মানে শ্রোতা দর্শকদের জন্য যখন আপনি কাজ করেন তখন এই প্রেশারটা একজন শিল্পী হিসেবে আপনি অনুভব করেন কিনা? একটা প্রেশার তো থাকেই, কারণ কিছু গান থাকে সবার কিন্তু সব গান ভালো লাগে না, এটা স্বাভাবিক। আমরা প্রত্যেকজন শিল্পীকে স্পেসিফাইড নাম না নেই, একজন শিল্পীর কিন্তু প্রত্যেকটা গান একজনের ভালো নাও লাগতে পারে, কিন্তু আরেকজনের ভালো লাগতে পারে। তো আমাদের টেস্টটা থাকে ওরকম, 10 ধরনের গান করার চেষ্টা করে যাই, দর্শক যেটা নেবেন সেটা ভালো লাগার থাকলে, যেরকম আমার বেশিরভাগ রোমান্টিক গানগুলো শুনতে চায়, তো আমার রোমান্টিক গানগুলো বেশি করা হয়। আচ্ছা, স্যাড গানও মোটামুটি করা হয়, বাট রোমান্টিকের পরিমাণটা বেশি, কারণ আমার কাছে মনে হয় মানুষ হাসতেই আসলে বেশি ভালোবাসে, ভালোবাসে, মানে এই আনন্দটাই মানুষ নিতে চায় সবসময়। হ্যাঁ, মানে ইতিবাচক অনুভূতিগুলো মানুষ অনুভব করতে সব থেকে বেশি ভালোবাসে। গান নিয়ে অনেক গল্প হচ্ছে, আর গানের মানুষ। এই পর্যায়ে একটি গান শুনি আমরা। নিশ্চয়ই। ময়ূরাক্ষী আনরিলিজড গানটি গাইছি, এটা এখনো প্রকাশিত হয়নি, ইয়েতে কোনো প্ল্যাটফর্মে আসেনি, সিনেমায় দেখছেন। বেঈমান পাখি উড়ান দিল, বনে বাঁধলো বাসা, পুষলাম তারে বুকে ধইরা, করলো রে নৈরাশা। আবার যদি জনম পাই, পাখি হইয়া ধরতে চাই, জিজ্ঞাসিতাম কেন দিলা ছাড়ি, মন মাঝি আর বায়নারে সেই তরি, সোনার মানুষ উড়ায় না রে ঘুড়ি, সোনার মানুষ উড়ায় না রে ঘুড়ি। বাকিটা সিনেমা হলে দেখতে হবে। এটা রিলিজ কেন করা হয়নি, মানে ইউটিউবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে? একটু জটিলতা থাকে, যেহেতু এখনো সিনেমা হলগুলোতে চলছে, একটা একটা করে হয়তো প্রক্রিয়াধীন হয়ে রিলিজ হবে। এবং এই গানটি শোনার জন্য তাহলে সিনেমা হলে গিয়ে মুভিটি নিশ্চয়ই দেখতে হবে। ময়ূরাক্ষী থেকে সাড়া কেমন পেয়েছেন দর্শকদের কাছ থেকে? ময়ূরাক্ষী একটু অফ ট্র্যাকের গল্প, অফ ট্র্যাকের একটা বিরহ প্রেমেরই গল্প বলবো। একজন প্রেমিক সেখানে মারা যায়,
তো গল্পটা একটু আলাদা, সমসাময়িক কিছুটা সত্য ঘটনা কিছুটা কাল্পনিক মিলিয়েই করা হয়েছে। আমার কাছে একটু এই জেনারেশনের কিছু মানুষের গল্প মনে হয়েছে। কিন্তু আপনি যখন সুর সঙ্গীত এবং আপনি তো প্লেব্যাক করেছেন, মানে এই কাজটি করতে গেলেন তখন আপনি কিভাবে আসলে কাজটা করেছেন? বলছিলেন খুব গুছিয়ে কাজ করা, কিন্তু আপনার ক্ষেত্রে আসলে এই প্রসেসটা কেমন ছিল? আমাদের তো ওই সিনারিও গুছিয়ে নিয়ে সেই গানটা করতে হয়, দেখা যাচ্ছে একটা গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে করতে হয়। তো ওই ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকে, যেরকম এই গানটা ছিল সোনার মানুষ উড়ায় না রে ঘুড়ি, মানে একজন মানুষ যে চলে গেছে তার ঘুড়িটা তো তার হৃদয়, সে যে চলে গেছে এই উপলব্ধিটা গানের মধ্যে ছিল। তার প্রাণ পাখিটা বের হয়ে গেছে, এইটা একটা আকুতি, সে গানটার মধ্যে সেটা ছিল। লেখাও পলাশের ভালো। আচ্ছা, ময়ূরাক্ষী নিয়ে শুনছিলাম এবং চলচ্চিত্রের কথা শুনছিলাম, নিজেও তো আপনার চলচ্চিত্রে অভিনয় করা হচ্ছে এখন। তো এই যে নিজেকে নায়ক হিসেবে আবিষ্কার বা একজন অভিনেতা হিসেবে আবিষ্কার, এই বিষয়টি আসলে কেন বা কিভাবে কাজ করলো আপনার মধ্যে? এটা একটা মজার গল্প আছে, সেটা হচ্ছে এই জীবন পাখি চলচ্চিত্রে গান গাইতে গেলাম। আমাদের সৈকতের সুরের একটা সঙ্গীত আয়োজনের গান ছিল, এফ এ সৈকতের। তো গান গাইতে গিয়ে আসাদ এটা ডিরেক্টর ছিলেন জীবন পাখির, তো ভাই আমার একটা এই গল্পের একটা স্টোরি আছে আবুল কালাম আজাদ ভাইয়ের সাথে। আমি কার সাথে? আবুল কালাম আজাদ ভাই, ভাই আমাদের পাভেল ভাই। হ্যাঁ, কেন, মানে উনি কি, মানে উনি সিনেমাতে থাকবেন আর আমাকে আপনি অভিনয় করতে বলছেন? আমি বলছি কেন? না ভাই, আমি পাভেল ভাই হচ্ছেন অনেক প্রথিতযশা একজন অভিনেতা, এই ক্ষেত্রে কোনো নিঃসন্দেহে বলার কিছু নেই। এবং উনি আছেন, মোহনা মিম কাজ করেছে, সুজন হাবিব কাজ করেছে। তো আমার কাছে মনে গল্পটুকু শুনলাম, সুমনা আমার বিপরীতে অভিনয় করেছেন, রাজশাহী ইউনিভার্সিটির একজন টিচার, সঙ্গীতের নাট্যকলার। আচ্ছা, তো আমি বললাম যে আমাকে কি করতে হবে, শুনলাম সেখানে একটা গান আছে, তার মানে হ্যাঁ এটা হবে। যেহেতু গান আছে একটা, এবং এটা খুব লাকি যে জীবন পাখির যে গানটা আছে ওই গানটাও আমার লিপসিং এ গেছে, এবং আমি প্রথম কোনো একটা সিনেমার গানে বলা যায় অ্যাক্টিং করেছি। এবং অল্প এতদিন কিছু তো পেছনে কাজ করা হয়েছে, এখন সামনে কাজ করা, অল্প কিছু ডায়লগস ছিল, এই জন্য একটু, আর ওখানে তো একটু বলে দেওয়ার একটা ব্যাপার থাকে মুখস্থ করার, তো একটু অফ ট্র্যাকের কাজ ছিল। আমার কাছে আনন্দ লেগেছে এবং এটা একটা মেসেজ ছিল। মেসেজটা আমার ভালো লেগেছে। আত্মহত্যা প্রতিরোধমূলক একটা সিনেমা ছিল, গভর্নমেন্ট রিলেটেড, মানে গভর্নমেন্টের যে 80টা সিনেমার মুক্তি পাচ্ছে গভর্নমেন্ট থেকে, সরকারি অনুদানের যেটা, সেটার মধ্যে জীবন পাখি একটা। আমার কাছে মেসেজ ছিল যে আত্মহত্যা যেন এই জেনারেশনটা না করে। আমার সিনেমার ওই জীবন পাখির সংক্ষিপ্ত যদি মূল বক্তব্যটা বলি, আমার কাছে ভালো লেগেছে বলে আমার ওই পোর্শনটা, এবং গল্পের মধ্যে ওটা একটা হার্ট ছিল যে আমাদের দুজনের গল্পই ছিল যে আমরা আত্মহত্যা করেছিলাম, সেটা যেন আসলে না হয়, এই উপলব্ধিটা ছিল। আচ্ছা, যার কারণে মানে ক্যামেরার সামনে তো অসংখ্যবার আপনার আসা হয়েছে, কিন্তু একজন অভিনেতা হিসেবে যখন প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন একটু নার্ভাস ছিলেন কি? আমি সিনেমা শুটিং এর 2 দিন আগে গেছিলাম। এটা একটা মজার হিস্ট্রি। আমাকে আসাদ বলল ভাই তুমি পরশুদিন আসো। তা আমি একদিন আগে গেছি। একদিন আগে যাওয়ার পরে পুরো সেটের মানুষজনের সাথে আগে বসছি। ওদের প্রায় 80 থেকে 90 জনের একটা টিম ছিল, রাজশাহী গোদাগাড়ি এলাকায় শুটিং চলছিল। আমি একদিন আগে পুরো টিমটার সাথে বসছি, দেখছি কি করছেন, কোথায় যাচ্ছে, কি ধরনের অ্যাটিটিউড, কি ধরনের অভিনয় চলছে, পরিবেশটা কেমন, আমি আগে পরিবেশে ঢুকছি এবং প্রথম শটটা আমার ওকে ছিল। আচ্ছা, ও, এবং ওইটাই ছিল, এটা আমার জীবনের একটা ভালো লাগা যে অল্প, মানে খুবই সংক্ষিপ্ত 2টো ডায়লগ ছিল মানে প্রথম শটটায়, কিন্তু প্রথম শটটা ওকে ছিল। আচ্ছা, চমৎকার। তাহলে এখন কি আমরা আপনাকে নিয়মিতভাবে পর্দায় দেখতে পাবো, মানে বড় পর্দায়? নিয়মিত হব কিনা জানি না, যেহেতু গানটা আমার প্রফেশন, পাশাপাশি সিনেমার কিছু কাজ হাতে নিয়েছি, প্লেব্যাকের এবং সঙ্গীত পরিচালনার, আর গল্প আছে 2টো। এই 2টো গল্প নিয়ে এখন না বলি, কারণ সিনেমার গল্পগুলো আসলে আগে বলে নিলে হবে না, মজাটা নষ্ট হয়ে যায়। 2টো গল্পের একটা গল্প খুব পছন্দ হয়েছে, এটা আমার দেশের বাড়ি যেহেতু পাবনা, আমার পাবনার এলাকার একটা গল্প, নামটা প্রকাশ করছে না কারণ এটা আসলে নাম হয়ে আসার পরে হবে, বাট গল্পটা আমার খুব ভালো লেগেছে। আমার পাবনার ভাষায় হবে বলে আমি নিজেও ভাষাটাকে রপ্ত করার চেষ্টা করছি। আচ্ছা, এটা একটা ব্যতিক্রমী কিছু আসবে ইনশাল্লাহ। বাহ, চমৎকার। মানে আমরা কিন্তু অনেক গায়ককে দেখেছি যে নায়ক হতে, তো না আমি নায়ক হতে চাই না, আমি তাহলে কি অভিনেতা হতে চান?
অভিনেতা না ঠিক, আমি কিছু কাজ করতে চাই। আচ্ছা, মানে এই যে তোমার সাথে বসে কথা বলছি, ওই যে বললাম যে আমরা একজন আরেকজনের কিন্তু মুখাপেক্ষী, একজন আরেকজনের কাজের ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় হোক। তো আমার কাছে যদি এরকম কোনো কাজ আসে, আমি কাজটাকে কেন ফেলে দেব? ওই যে তুমি প্রথম আমরা শুরুর দিকে একটা কথা বলছিলাম যে ফেলে দেওয়াটা তো ঠিক না, চেষ্টা করা উচিত। আমি চেষ্টা করব। অভিনয়ের কথা তো শুনলাম, এবার একটু শুনি যে মৌলিক গানের কি অবস্থা, সেটা নিয়ে কাজ করা হচ্ছে কিনা এখন? হ্যাঁ, মৌলিক গান আমি বরাবরই আমার প্ল্যাটফর্মে মৌলিক গান নিয়েই কাজ করছি। একদম শুরু থেকে যদি জোরালো আওয়াজ ক্লোজ আপের ছেলে মেয়ের মধ্যে কেউ তোলে, আমি তুলেছি। আমাদের ছেলে মেয়েগুলো এখন সবাই আলহামদুলিল্লাহ সবার মৌলিক গান নিয়ে এগোচ্ছে। মৌলিক গানটা আসলে আমরা রিয়েলিটি শো থেকে যারা এসছি, এদেশের প্রথিত যশাদের গান গেয়ে এসছি, তারপরে নিজেদের মৌলিক গান থেকেও কিন্তু 2-3টা গান তখন রিলিজ হয়েছিল। এবং এটা কিন্তু ভালো লাগা সবচেয়ে বেশি, তোমার নিজের একটা কাজ যখন বলবো এটা আমার, এই গানটা আমি গেয়েছি বা এই কাজটা আমি করেছি, ওটার মধ্যে একটা আলাদা আত্মতৃপ্তি থাকে এবং নিজস্ব স্বকীয়তাটা থাকে। সেটাই, সেটা কন্টিনিউ থাকবে আমৃত্যু। দেখা যাক কোনটা আসলে গান করে যাবো। আমরা যে বলি যে আসলে শেষ নাই, একজন এন্ড্রু কিশোরের 20,000-এর উপরে গান, একজন গাজী মাজহারুল আনোয়ারের 20,000-এর উপরে গান। ওনাদেরকে যদি টার্গেট করা যায় কেউ, আমার মনে হয় ওনাদের লক্ষ্যে পৌঁছানো আমাদের জন্য ওই যে বলে না যে অসম্ভব কিছু কথা থাকে, কিছু কাব্য থেকে যায়। তো গান তো আমরা খুবই কম গেয়েছি, খুবই কম পরিমাণ। একজনের তো এভারেজ হয়তো এক একজনের 300-400-500-র বেশি গান হবে না, তারা 20,000-30,000 গান গেয়েছেন। তো সেই দৌড়ে আমরা অনেক পিছিয়ে আছি, চেষ্টা করে যাচ্ছি। অনেক স্টেজ শোতে আপনার পারফর্ম করা হয়েছে এখন পর্যন্ত, মানে আনুমানিক ধারণা করতে পারবেন যে কতগুলো স্টেজ পারফরমেন্স করা হয়েছে? 17 বছর, দীর্ঘ সময়, অনেক 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 করা হয়েছে, নট কাউন্টেবল। এটা কাউন্ট করা। আচ্ছা, এই এতগুলো বছরের স্টেজে পারফর্ম করতে গেলে কোন গানের রিকোয়েস্ট আপনার কাছে সবথেকে বেশি আসে? একদম শুরুর দিকে, মানে আমরা যখন ক্লোজ আপ অন থেকে বের হলাম, তখন এমন কোন স্টেজ ছিল না যেখানে যে মাটির বুকে গানটি আমার গাইতে হয়নি। এখনো অনেক জায়গায় এই গানটি গাইতে হয়। তারপরে আমার মৌলিক গানের মধ্যে কলিজায় কলিজায় লাগে রে গানটা খুব শুনতে চান এখনো প্রতিনিয়ত। ঘুম আসে না আমার একটা গান আছে সিনেমাতে, হৃদয় যেখানে একটা গান আছে, পাগলামি একটা গান আছে, এরকম বেশ কিছু গান আস্তে আস্তে। মানে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার যে যখন শ্রোতা দর্শক আপনার কাছে ডিমান্ড করছে আপনার মৌলিক গান শোনার জন্য, সাধারণত আমরা দেখি কিন্তু কাভার সংগুলো রিকোয়েস্ট বেশি আসে, কিন্তু আপনার নিজের মৌলিক গান শোনার জন্য যখন রিকোয়েস্ট আসে, তার মানে মনে হয় যে নিজের কাজের জায়গাটাতে অনেকটা সার্থক। আরো একটি গান শুনতে চাইবো, কোন গানটি শোনাবেন এবার? নিশ্চয়ই, এটা আমার লেখা ও সুরের প্রথম গান, কলিজায় লাগে রে গাইছি। দিওয়ানি শীতরি খোঁজে থাকি সারাক্ষণ, পাগলামি ভরা থাকে দিবি কি নামন, কলিজায় কলিজায় লাগে রে, কলিজায় কলিজায় লাগে রে, ও কলিজায় কলিজায় লাগে রে, কলিজায় কলিজায় লাগে রে। যাবি যদি অনেক দূরে কেন দিলি দেখা, মিথ্যে আশার ছলনাতে রাখলি আমায় একা, কলিজায় কলিজায় লাগে রে, কলিজায় কলিজায় লাগে রে, ও কলিজায় কলিজায় লাগে রে, কলিজায় কলিজায় লাগে রে। সুন্দর সুন্দর, এই গানটি আগেও আমরা এখানে শুনেছি আপনার কণ্ঠে, আজকে শুনেও দারুণ লাগলো। সামনের দিনগুলো পরিকল্পনা কি, কোনো কিছু নিয়ে ভাবছেন, নতুন আরো কি করা যায় সেগুলো নিয়ে কোনো চিন্তা আছে কিনা? হ্যাঁ, মৌলিক গানের প্ল্যাটফর্ম নিয়েই যেহেতু কাজ করছি, আমরা ক্লোজ আপের ছেলে মেয়েরা মিলে কিছু নিজেদের গানগুলোকে নতুন করে ফিউশনের একটা কাজ নিয়েছি। পাশাপাশি আমার যে গানগুলো সঙ্গীত আয়োজন হয়েছে সেগুলো রিলিজ হচ্ছে আপাতত, সেগুলো নিয়েও মিউজিক ভিডিওর কাজগুলো চলছে একের পর এক। অনেকেই গান গেয়েছেন, এই প্রজন্ম, আমাদের সিনিয়র প্রজন্ম। আমার খুব সৌভাগ্য যে সুবিরদার মতো মানুষ আমার সুরে গান গেয়েছেন, শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাজি চাচা আমার গান গেয়েছেন, ফাহমিদা আপা আমার বিচারক ছিলেন, উনি গান গেয়েছেন। তো এই কাজগুলো রিলিজ হয়েছে, হচ্ছে প্রতিনিয়ত।
এই ভালোবাসাটা আমার যতদিন রিলিজ হবে না, আমি এই খুশিটা আমার মধ্যেই রাখতে চাই। আর আমার যারা দর্শক আছেন, আমার সুরের যারা ভালোবাসার সঙ্গী আছেন, তাদেরকে এই গানগুলো শোনাতে চাই একের পর এক। অবশ্যই প্রত্যাশা এবং যা লক্ষ্য নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন সবগুলো পূরণ হোক, এটাই আমাদের কাছ থেকে অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অভিনন্দন। আর সেই সাথে আমার এনটিভির যারা দর্শক আছেন, প্রতিনিয়ত বাংলাদেশের বাংলা গানের সাথে থাকুন, এনটিভির সাথে থাকুন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvpd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।